10টা কেসের মধ্যে 5 থেকে 6টা পেশেন্ট বিভিন্ন অ্যানাল প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে আসে। That can be pain around the anus, that can be bleeding from the anus, that can be a discharge from the perianal region, that can be a perianal abscess. পরীক্ষার পারপাসে ওরাল প্র্যাকটিক্যাল পরীক্ষায় অ্যানাস অ্যানাল ক্যানালের গুরুত্ব খুব বেশি নেই। কিছু দু একটা ব্লিডিং পিয়ার প্রবলেম হিসেবে কোয়েশ্চেন করতে পারে। ব্লিডিং পার রেকটাম ক্যান বি আস্কড ইন অ্যাজ এ কোয়েশ্চেন, কিন্তু থিওরিতে এগুলো নিয়ে শর্ট নোট আসতেই পারে। কিন্তু যারা সার্জন হবে তাদের লাইফের একটা বড় পার্ট জুড়ে থাকবে, যে পার্টিকুলারলি যারা জেনারেল সার্জারিতে স্টিক করে যাবে। এবার অ্যানাস অ্যান্ড অ্যানাল ক্যানাল নিয়ে শুরু করলে নেক্সট একটু ছোট্ট করে অ্যানাটমিটা দেখে নেওয়া যেতে পারে। যদি আমরা সাইয়াইডাল সেকশনে ওই জায়গাটা অ্যানাটমি দেখি, ফার্স্ট হচ্ছে একটা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার আছে। এটা কাজ করছে রে? আরে না, পয়েন্টার ওখানে পয়েন্ট করতে পারবো না, তাহলে তো নিয়ে কি লাভ? হ্যাঁ, লম্বা লাঠি আছে কিছু নিয়ে। This is the internal anal sphincter. This is a continuation of the circular muscle coat of the rectum. An internal anal sphincter is innervated by autonomic nervous system. That means it is involuntary. Involuntary. Next, এখানে কিছু non-adrenergic, non-cholinergic fiber থাকে which release nitric oxide that can act as a neurotransmitter and causes relaxation of the sphincter. এই ইন্টারনাল স্ফিংক্টারের পরে যেটা থাকে একটা লঙ্গিচুডিনাল মাসল কোট অফ দ্য অ্যানাস, দ্যাট এটা হচ্ছে, ঠিক আছে। This is the longitudinal muscle coat of the anus. This is a continuation of the external, longitudinal muscle coat of the rectum. আর তার ঠিক বাইরে থাকে the external anal sphincter. This is the external anal sphincter. This is a voluntary muscle and innervated by the pudendal nerves. Okay? আর দুটো স্ফিংক্টার আর লঙ্গিচুডিনাল মাসল, তার মাঝখানে একটা ইন্টারস্ফিংক্টারিক স্পেস থাকে। দিস স্পেস কন্টেন্স লুজ অ্যারিওলার টিস্যু, যার মধ্য দিয়ে পাস ক্যান ডেসিকেট, ইনফেক্টিভ সাবস্টেন্সেস ক্যান ডেসিকেট। আর ওপরে থাকে এটা হচ্ছে পিউবোরেক্টালিস মাসল। Puborectalis muscle maintains two things. Number one, it is very important for anal continence. And second, it maintains an angle between rectum and anal canal. And that angulation is very important in maintaining continence, in addition to the sphincters. Okay? Next. This is like the puborectalis sling, and this is the anal continence. A puborectalis sling ta chole gele, this angulation is lost. And that creates a lot of problem in continence. Clear? Next. যেগুলো বললাম সেটাই লেখা, এক্সটার্নাল স্ফিংক্টার আর ইন্টারনাল স্ফিংক্টার নিয়ে, নতুন করে কিছু দরকার নেই। নেক্সট, অ্যানাল গ্ল্যান্ডস। আবার একটু আগের ছবিতে চলে যাই, আগের একদম প্রথম ছবিটায় ব্যাক কর। হ্যাঁ, এইটা যদি অ্যানাল মিউকোসা হয়, সাবমিউকোসা হয় আর ইন্টারনাল স্ফিংক্টার হয়, এর এই সমস্ত অঞ্চলে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, 10 to 15 in number অনেকে বলে, and they drain via ducts into the level of this dentate line. Dentate line is the junction, anorectal junction. এর ওপরের পার্টটা is কি epithelium? columnar epithelium, আর নিচেরটা হচ্ছে squamous epithelium. ওপরেরটা হচ্ছে not sensitive to pain, নিচেরটা হচ্ছে sensitive to pain. Clear? A dentate line লেভেলে they drain.
this and these glands secrete mucus. What is the job of this mucus? Exactly kew jane na. Tobe oneke bole they actually lubricate the anal canal. As a result of which the process of defecation is eased. Clear? তাহলে এই অ্যানাল গ্ল্যান্ড ছোট ছোট গ্ল্যান্ড কেউ অনেকে জানেই না, এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছি কেন? বেসিক্যালি কেউ চোখে দেখেও না। তাহলে these are actually the sources of all infection that afflicts the perianal region. এই জন্যই এই গ্ল্যান্ডগুলোর কথা জানতে হয়। ঠিক আছে? আরো তো কয়েকটা জিনিস জানার। These glands drain by duct at the level of the বললাম, অনেকগুলো একটা ডাক্ট একাধিক গ্ল্যান্ডকে ড্রেন করতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে যেখানে ছিলাম, ব্যাস। এবার অ্যানাল ক্যানাল অ্যানাটমিকে যদি আমি শর্টে বলতে যাই, দিস ইজ internal sphincter, external sphincter, extension of the longitudinal muscle support the space between sphincters, intersphincter explain, যে কথাগুলো বললাম সেটাই এখানে রয়েছে। আর blood supply is via superior and middle and inferior rectal vessels into the inguinal region, lymphatic drainage, inguinal nodes. এইবার তাহলে চিন্তা কর, superior আর middle rectal vein, they drain into the portal venous system, or inferior rectal vein drain into the systemic venous system. তার মানে পোর্টোসিস্টেমিক ভেনাস শান্টের যতগুলো স্পেস পড়েছিস তার মধ্যে এটা একটা, জি জাংশন যেরকম একটা, জি জাংশনে কি পড়েছিস? ওখানে ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে পারে ইন পেশেন্টস উইথ পোর্টাল হাইপারটেনশন। দ্যাট মিনস পেশেন্টস উইথ পোর্টাল হাইপারটেনশন ক্যান অলসো ডেভেলপ rectal varices. Clear? Next, pilonidal sinus. Strictly speaking, this is not related to anus and anal canal. It has nothing to do with them, but this is in close proximity with the anus and anal canal. তার জন্য এখানে বলা। বেসিক্যালি কেন হয় এটা নিয়ে প্রচুর থিওরি আছে, আসল কারণটা কেউ জানে না। মোর কমন ইন মেন দেন ইন ওমেন। কি হয়? যারা ডার্ক স্কিন, হেয়ারি উইথ ডার্ক হেয়ার, তাদের যে সমস্ত শ্রেডেড চুলগুলো থাকে বা লোমগুলো থাকে, যখন পেশেন্ট বসছে ইন দ্য ইন্টারগ্লুটিয়াল ক্লেফটে, যদি হার্ট সিটে বেশিক্ষণ বসে, যারা লং টাইম বাইক ড্রাইভ করে বা লং টাইম গাড়িতে করে জার্নি করতে হয়, তাদের ওই জায়গাটায় যে শিয়ারিং ফোর্সের জন্য ওখানে স্কিনে ট্রিভিয়াল ট্রমা হয়। এই ঝরে যাওয়া চুলগুলো সেখানে পেনিট্রেট করে যেতে পারে, গিয়ে একটা ক্যাভিটি তৈরি করে, and that is communicating with the sinus. That is pilonidal sinus. A notoriously difficult disease to treat because recurrence rates are very high. Recurrence rates are very high. তাহলে কি দাঁড়ালো? It is a cavity that contains hair, but the hairs are shred hairs. That means they are basically dead hairs. আবার অনেকে বলেন কি, ওখানে হেয়ার ফলিকুলার ইনফেকশন হয় শেয়ারিং ফোর্সের জন্য। সেই শেয়ারিং ফোর্সের জন্য যখন হেয়ার ফলিকুলার ইনফেকশন হয়, ওখানে একটা নেগেটিভ সাকশন ক্রিয়েট হয়, যার থেকে ঝরে যাওয়া চুলগুলো ভেতরে ঢুকে আসে। দিস ইজ ইয়েট অ্যানাদার থিওরি। এক্সাক্টটা কেউ জানে না, আমিও জানি না। ক্লিয়ার? Often commonly seen in military men, often called jeep disease. The hair follicle projecting from the sinus are dead hairs. Next, যেটা বলছিলাম, mostly in men, particularly hairy men, recurrence is common. কারণগুলো বলছিলাম, ডার্ক হেয়ারের থেকে পেশেন্ট লোকেদের বেশি হয় দেন ব্লন্ড হেয়ার। জানি না কেন, কেউ জানে না। তার মানে ভাবার কোনো কারণ নেই, চুলটাকে ব্লন্ডে ডাই করে নিলে আর হবে না, ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? জাস্ট নিয়ার দ্য টিপ অফ দ্য কক্সিস, জাস্ট এন্টিয়ার টু দ্য টিপ অফ দ্য কক্সিস, বাটকের মধ্যে যে নেটাল ক্লেফটে একটা ওপেনিং which is showing discharge. The discharge may or may not contain hairs. Irritating discharge, any discharge from that site is irritating to the patient.
এবার what are the investigations that you can do? Next, what are the investigations you can do? Basically একটা MRI করা যেতে পারে, কিন্তু দরকার নেই, simple clinical examination is sufficient. Clear? Usually before 34th decade of life হয়, but after puberty হয়, quite natural. পিঠের হেয়ার তো বিফোর পিউবার্টি থাকবে না, তাই না? থাকবে কি? পিউবার্টির পরেই হবে। ক্লিয়ার? কিন্তু 4th ডিকেডের আগে কেন হয় মেইনলি জানি না। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে নেক্সট। ট্রিটমেন্ট যদি ডিসচার্জটা ম্যানেজেবল হয়, পেশেন্টের যদি ইরিটেশন কম লাগে, তাহলে জাস্ট ক্লিন করে পেশেন্টটা শেভ করে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে উইথ হট কম্প্রেস অ্যান্ড অল আদার থিংস। আর তা নইলে সার্জিক্যাল এক্সিশন অথবা লেজার অ্যাবলেশন। দিস আর দ্য ট্রিটমেন্টস। প্রবলেম, রিকারেন্স রেটস আর হাই। আর যদি অ্যাকিউট ইনফেকশন হয়ে যায়, ওটা ফুলে যায়, ইনফেকশনের পাস অ্যাকিউমুলেট করে, ট্রিট ইট লাইক অ্যান অ্যাবসেস। That is under anesthesia, incise it, take the pus out with and clean it properly, okay, and keep it open. Clear? Next, কেন রেকারেন্ট বেশি হয়? ইনকমপ্লিট রিমুভাল অফ দ্য সাইনাস বা ট্র্যাক, যে ক্যাভিটিটা আছে সেটা পুরোপুরি বাদ দেওয়া হলো না। That can be a cause. Persistence of the shearing force that caused that trauma, that can be the cause, and new hair keeps on entering the skin or scar. Clear? তখন তাদের বলতে হবে পিঠটা কামিয়ে নাও। তারপর নেক্সট, এবার হচ্ছে অ্যানাল ফিশার। This is a condition which is much more common in women. কি হয়? কারোর যদি স্ফিংক্টারটা টাইট থাকে, তার সঙ্গে যদি ভেরি হার্ড স্টুল হয়, সেই হার্ড স্টুল যখন পাস করতে যায় থ্রু এ টাইট স্ফিংক্টার, there is a longitudinal tear in the anal canal at the external orifice, near the external orifice, predominantly in posterior midline, that is anal fissure. তার মানে পেশেন্ট যদি শুয়ে থাকে, আমি ঠিক এই পেশেন্ট শুয়ে আছে, posterior midline এই জায়গাটা এইভাবে ঘাটা আমি দেখতে পাবো। This is the anal fissure. Clear? This can be acute, this can be chronic. অনেকে বলে this is a ischemic ulcer. কেউ কেউ বলে কেন? That the posterior most part of the anal canal by anal verge is least vascular among the total anal ring. But after difficult vaginal delivery, a lot of women in fact develop anterior anal fissure, which is in anterior midline. And because of the hormonal milieu among young women, they are more likely to have constipation. Hence, it is much more common among women than men. তার মানে কি দাঁড়ালো? দুটো জিনিস, একটা টাইট স্ফিংক্টার, তার সঙ্গে হার্ড স্টুল বা কনস্টিপেশন। কনস্টিপেশন ঠিক না বলে হার্ড স্টুল বলাটাই বেটার। কনস্টিপেশন ইজ নো প্যাসেজ অফ স্টুল অর ফ্লেটাস, এই কনস্টিপেশন বলবো না, হার্ড স্টুল বলাটাই বেটার। ক্লিয়ার? আমি একটা লেকচারে গেছিলাম বহুদিন আগে, প্রায় আমি তখন ফার্স্ট ইয়ার MS স্টুডেন্ট। একজন সার্জন শুরু করেছিলেন দুটো জিনিস, দুটো ছবি দিয়ে। একটা হচ্ছে বাঘের স্টুল, আমি জানি না সেই ছবিটা কোত্থেকে জোগাড় করেছিলেন, আমি আজও জানি না। আর একটা হচ্ছে গরু স্টুল, দ্যাট ইজ গোবর। গোবর কি? সফট, ছড়িয়ে থাকা। আর বাঘের স্টুল বিকজ অফ ডায়েট, একটা ঘাস গোবর খাচ্ছে, ঘাস খাচ্ছে, সফট বাল্কি স্টুল, লেস ফিশার, আর ওটায় প্রোটিন, হাই প্রোটিন, নো ফাইবার। ঠিক আছে? উনি এই দুটো ছবি দিয়ে শুরু করেছিলেন লেকচারটা। এবার আমি জানি না বাঘের স্টুলের ছবি কোত্থেকে জোগাড় করেছিলেন, আই ডোন্ট নো ইট, ডোন্ট আস্ক মি দ্যাট। ঠিক আছে? যাই হোক, this is now how the patient presents. Fissure can be of two types, acute and chronic. Acute fissure presents with perianal pain. কখন ব্যথাটা হয়? যখন পায়খানা পেলো, ব্যথা শুরু হলো।
পায়খানায় যাওয়ার আগে থেকে ব্যথাটা বাড়ছে আস্তে আস্তে, ওপর থেকে নামছে ব্যথা বাড়ছে, গিয়ে বসলো ম্যাসিভ পেন, তারপর এতটাই ব্যথা ওখান থেকে বেরিয়ে এসে ব্যথাটা আবার 2-3 ঘন্টা পারসিস্ট করবে, আবার আস্তে আস্তে কমবে। যদি সিভিয়ার হয় তাহলে এতটাই সিভিয়ার হয় যে সে বসতে ভয় পায়, দাঁড়িয়ে কথা বলে। ক্লিয়ার? দিস ইজ দ্য টিপিক্যাল প্রেজেন্টেশন। ব্লিডিং হয় কি? ইউজুয়ালি হয় কতটা? at the end of a heart stool তার উপর 1 drop blood, at the end of a heart stool 1 drop blood over it. বিরাট ব্লিডিং অ্যানাল ফিশারে ইউজুয়ালি হয় না। ক্লিয়ার? এবার একটা পেশেন্টের কনস্টিপেশন পারসিস্ট করলো, কিন্তু স্ফিংক্টার রিল্যাক্সেশনের জন্য অ্যাকিউট হলে তো সে কিছু ওষুধপত্র নেবেই। তার হার্ট স্টুল পারসিস্ট করছে, কিন্তু সে আস্তে আস্তে এদিক ওদিক স্টুল সফট করার জন্য কিছু চেষ্টা করছে, কিছু শেক টেক নিয়ে কিছু করার চেষ্টা করছে। চলতে চলতে কি হবে? আলসারটা পুরো হিল করলো না। দ্যাট বিকামস এ ক্রনিক অ্যানাল ফিশার। আর এই ক্রনিক অ্যানাল ফিশার হলে কি হয়? there is a persistent attempt at healing. এই হিলিং যখন পারসিস্টেন্ট অ্যাটেম্পটস এট হিলিং হয়, তখন ওই জায়গার অ্যানাল প্যাপিলাগুলো হাইপারট্রফি করে। আর অনেক ক্ষেত্রে এই সামনে একটা স্কিন ট্যাগ অ্যাপিয়ার করে, তাকে বলে সেন্টিনেল পাইলস। সেন্ট্রি মানে দারোয়ান, তাই তো? ও বলে দিচ্ছে ও হচ্ছে ফিশারটার দারোয়ান। এটা হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার। তারও টাইট স্টুল আছে, তারও অ্যানাল টোন হাই, কিন্তু তার ব্যথাটা অ্যাকিউটের থেকে অবশ্যই কম। আর তার রয়েছে কি? একটা স্কিন ট্যাগ, যাকে বলে সেন্টিনেল পাইলস। আর কি হতে পারে? এরকম ক্রনিক অ্যানাল ফিশার পেশেন্টের অ্যাকিউট এক্সারবেশন হতে পারে। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন। মনে থাকবে? নেক্সট যেগুলো বললাম, বেসিক্যালি যা যা বললাম সেটাই এখানে লেখা রয়েছে। ক্রনিসিটি কিভাবে হয়? রিপিটেড অ্যাটেম্পটস অ্যাট হিলিং থেকে ওই দুটো হয়, তার আগে কন্টিনিউয়াস অ্যানাল হাইপারটোনিসিটি, আর হার্ট স্টুল পারসিস্ট করে গেল, তার থেকে হয়। হ্যাঁ, যখন হাইপারট্রফিড হবে তাহলে নরমাল যে অ্যানাল ফিশার মানে সেটা ছোট হয়ে যাওয়ার কোনো কিছু হয় না। ওটা হয়তো একটু ছোট ইন নন ডেসক্রিপ্ট হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, ক্রনিক অ্যানাল ফিশার ব্লিডিংটা থাকে না। যে ব্লাডটা লস্ট বলছিলাম 1 ড্রপ, আর 1 ড্রপ ব্লাডে কারোর অ্যানিমিয়াও হয় না। ক্লিয়ার? হয় না। নেক্সট, তাহলে যা যা বলছিলাম, আর that ulcer can get infected with a discharge. These are the clinical features. Any problem? Next, এবার কি বললাম? posterior midline হচ্ছে usual spot, anterior midline predominantly in women. এছাড়া বাকি সার্কামফারেন্সের কোথাও ওই সমস্ত জায়গায়, ওই দুটো কমন জায়গা মানে অ্যান্টেরিয়র মিডলাইন আর পোস্টেরিয়র মিডলাইন বাদ দিয়ে বাকি কোথাও যদি ফিস্চুলা এই ফিশার থাকে, বিওয়্যার, উই মে বি ইন ফর সাম প্রবলেম, বিকজ দেয়ার মে বি সাম আন্ডারলাইং প্যাথোলজি। পরপর লিস্ট দিয়ে দিয়েছি, মুখস্থ করে ফেলতে হবে। ইট ক্যান বি ক্রনস ডিজিজ, ইট ক্যান বি টিউবারকুলোসিস, ইট ক্যান বি ভেরিয়াস ইনফেকশনস রিলেটেড টু HIV, CMV and all other things. HSV বিরাট লিস্ট, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম বিরাট বড় লিস্ট, ঠিক আছে? আর লাস্টলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। ক্লিয়ার? নেক্সট, কোনো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের দরকার নেই। আচ্ছা, একটা কথা বলে দেওয়া ভালো, অ্যাকিউট অ্যানাল ফিশার পেশেন্টের কোনোদিন DRE বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা পার রেকটাল এক্সামিনেশন করতে যাবে না। ইন দ্যাট সিভিয়ারলি পেইনফুল কন্ডিশনে তোমার আঙুলটা ওর মধ্যে ঢোকালে, নর্মালি আঙুল ঢোকানো ইজ পেইনফুল, ওই পেইনফুল কন্ডিশনে আঙুল ঢোকালে can lead to severe pain, and vagal stimulation can lead to some very bad things. Clear? কাজে severe perianal pain,
don't try to do a digital rectal examination. মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। এবার ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট, সিসবাথ, অ্যানালজেসিক, টপিক্যাল অ্যানাস্থেটিক। হোয়াট ইজ সিসবাথ? একটা গামলায় গরম জল নেবে, কতটা গরম না যতটা টলারেট করা যায় ততটা গরম। শেক নিতে গিয়ে পুড়িয়ে ফেললে হবে না, তারপর পোড়া নিয়ে ফেরত এলে হবে না, আরো বিপদ বাড়বে, তাই তো? কাজে পুড়িয়ে ফেললে হবে না, তার মধ্যে রেকটাম টাচ করে বসে পড়বে। এইভাবে 10 মিনিট করে এক একবার, দিনে 3 বার, আইডিয়ালি 2 থেকে 3 বার, আইডিয়ালি আফটার ডিফিকেশন when পেন ইজ মোস্ট। কাজে পায়খানা পাচ্ছে, গরম জল বসিয়ে ঢুকে যাও, ঠিক আছে? তাই তো হওয়া উচিত, পেশেন্টকে তাই বলবি। তার সঙ্গে অ্যানালজেসিক, কোয়াইট ন্যাচারাল, ব্যথা আছে ব্যথার ওষুধ দিতে হবে, ব্যথা আছে ব্যথার ওষুধ তো দিতে হবে। ওপিওয়েডের থেকে এনসেড বেটার, কেন? ওপিওয়েড প্রায় সমস্ত স্ফিংক্টার স্প্যাজম করতে পারে, তাই তো? পড়েছিলি? হতে পারে, কেন দেবো? ওপিওয়েডের থেকে এনসেডস বেটার। টপিক্যাল অ্যানাস্থেটিক 2% lignocaine gel, local anesthetic, before and after defecation, before and after defecation, মনে থাকবে? টপিক্যাল GTN, টপিক্যাল diltiazem। GTN হচ্ছে গ্লিসারিল ট্রাইনাইট্রেট, বেসিক্যালি স্ফিংক্টারকে রিল্যাক্স করে বাই রিলিজিং নাইট্রিক অক্সাইড, একটু আগে বলছিলাম স্ফিংক্টারকে রিল্যাক্স করে নাইট্রিক অক্সাইড, তাই তো? আর diltiazem স্মুথ মাসল রিল্যাক্সেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। প্রবলেমটা হচ্ছে এগুলো তো শুধু ওখানেই কাজ করছে না, সিস্টেমিক অ্যাবজর্পশনও হয়, ম্যাসিভ হেডেক হয় GTN অয়েন্টমেন্টে, তার জন্য পেশেন্ট কমপ্লায়েন্স ইজ পুয়ার। ক্লিয়ার? ভেসোডাইলেটেশনের জন্য হেডেক হয়, ঠিক আছে? নেক্সট, এরপর সার্জারি। সার্জারি হচ্ছে ল্যাটারাল অ্যানাল স্ফিংক্টেরোটমি। একটা, এটা ক্লোজড বা ওপেন দুভাবে করা যায়। ওপেনে ইনসিশন দিয়ে স্ফিংক্টারটাকে বার করে এনে সেটাকে ইনসিশন দেওয়া হয়, আর ক্লোজডে জাস্ট ইন্টার স্ফিংক্টারিক প্লেনে ঢুকিয়ে ইন্টারনাল স্ফিংক্টারটাকে, নেভার কাট দ্য এক্সটার্নাল স্ফিংক্টার। ক্লিয়ার? আমার ধারণা প্রত্যেকের জীবনে একাধবার হয়েছে, রাস্তা থেকে বাড়ি আসার পথে বা হোস্টেল ফেরার পথে জোর পেয়েছে, ছুটতে হয়েছে চেপে, এক্সটার্নালটা কাটলে সেটা আর হবে না। কাজেই কাজেই দয়া করে এক্সটার্নালিটি কাটবে না, ইন্টারনালটা করো। কি হয়েছে তো জীবনে প্রত্যেকের একাধবার, একাধবার হয়েছে তো সবার? কি হয়েছে? আচ্ছা, তার মানে কি? হ্যাঁ, এবার স্টপ, হাসি হয়ে গেছে, এবার সিরিয়াস আবার। সো দ্য ট্রিটমেন্ট ইজ ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেরোটমি। কাজ একটাই, স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে দেওয়া। এবার আমি যদি ক্লোজড করি, প্রবলেম কি? স্ফিংক্টারটা কাটলাম, ব্লিডিং হতে পারে, হেমারেজ। যদি ইন্টারনাল ব্লিডিং হয় তাহলে একটা হিমাটোমা হতে পারে, ওই জায়গাটা ব্রুজ হতে পারে, পেরিয়ানাল অ্যাবসেস হতে পারে, ওখান থেকে একটা ফিস্চুলা হতে পারে, আর স্যাডেস্ট কেস যদি বেশি কেটে ফেলি তাহলে ইনকন্টিনেন্স হতে পারে। কাজেই নেভার ওভারডু, ইফ পসিবল আন্ডারডু। ক্লিয়ার? তাহলে কমপ্লিকেশনস অফ স্ফিংক্টেরোটমি কি? এই। এবার অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ একটা অপারেশন আছে যেটা আমি জীবনে দেখিনি, করিও নি। এটাই যারা এই ইনকন্টিনেন্সের ভয়ে স্ফিংক্টার কাটতে ভয় পায় তারা একটা ফ্ল্যাপের মতো স্কিন তুলে নিয়ে ওই আলসারটা কভার করে দেয়। নট এ ভেরি পপুলার চয়েস। ক্লিয়ার? দিস আর দ্য সার্জিক্যাল ট্রিটমেন্টস। আজকাল স্ফিংক্টেরোটমি অনেকে লেজার দিয়ে করে, আমিও করি। বেনিফিট এক্সট্রা কিছু আছে কি? নট ইয়েট প্রুভড, কিন্তু জনগণ খায়, পাবলিক খায়, ঠিক আছে? নেক্সট, এবার হচ্ছে হেমারয়েডস। হ্যাঁ, কলেজে 5টা করে আছে প্রতিদিন।
আসে তো এটা তার মানে অকারেন্স অনেক বেশি। তোকে না হেমারয়েড না ফিশার, পাবলিকের কাছে সবই পাইলস, সবই অর্শ। ফিশার ইজ মাচ মোর কমন দেন হেমারয়েডস। এটা আমার আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স, পার্টিকুলারলি among Muslims, because they consume much more meat. Have you ever heard of a vegetarian Muslim except Abdul Kalam? শুনেছিস? Except Abdul Kalam. আমি ওকে পার্টিতে দেখেছি মাংস খাচ্ছে, চিকেন টেংরি খাচ্ছে, এখন হয়তো কনভার্ট হয়ে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। Only Muslim vegetarian I have heard of is Dr. APJ Abdul Kalam. They consume much more meat. Huh? And fisher is very common in Muslim belts. Very common. ঠিক আছে? Hemorrhoids. একটা কথা বলে দিই, hemorrhoid is not a disease. Hemorrhoids are normal anal cushions. Hemorrhoids are normal and জোর নামলো নাকি রে? হ্যাঁ, এবার যাবো কি করে আউটডোরে? হ্যাঁ, পেশেন্টও তো আসতে পারবে না। আচ্ছা, কি বললাম? Hemorrhoids are cushions of submucosal tissue that contains arterioles, venules and fibrous tissue. There are 3 hemorrhoidal cushions. একটা হচ্ছে right lateral, এই left lateral to the patient, এই ধর আমি দাঁড়িয়ে আছি, left lateral, right anterior, right posterior। এবার পেশেন্টকে তুই যখন লিথোটমি করে ওখান থেকে দেখছিস, জাস্ট একটা ঘড়ির ডায়াল চিন্তা কর, রাইট ল্যাটারাল ইজ 3 o'clock, ওর কাছে লেফট ল্যাটারালটা পেশেন্টের কাছে 3 o'clock, আমি তো এই দাঁড়িয়ে আছি, আমার এখানে এই এবার আমি যখন শুয়েছি ও দেখছে, ওর যখন সামনে থেকে দেখছে, ও দেখছে এখানে ল্যাটারাল, তার মানে ওর কাছে এটা 3 o'clock, ওর কাছে রাইট পোস্টেরিয়রটা হচ্ছে 7 o'clock, রাইট অ্যান্টেরিয়রটা হচ্ছে 11 o'clock। ইন লিথোটমি পজিশন, কথা তাহলে তিনটা পজিশন কি, 3, 7 and 11 o'clock positions with the patient in supine or lithotomy position. Clear? Acha. Hemorrhoids are normal part of anorectal anatomy and they aid in complete closure of the anal canal. Clear? তার মানে যদি they are normal part of anal anatomy, anorectal anatomy হয়, তাহলে আমার এর থেকে অপারেশন করার কোনো প্রয়োজন নেই। আমি অপারেশনটা বা চিকিৎসা তখনই করব when they become symptomatic। তাহলে কি কি সিমটম হতে পারে? নেক্সট, কি কি সিমটম হতে পারে? they are most common intra-abdominal pressure যাদের বেশি, যেমন ওবেসিটি, প্রেগন্যান্সি, কনস্টিপেশনে, তো সিমটমস বেশি হয়। সিমটমস হচ্ছে কি কি? ব্রাইট রেড, পেইনলেস ব্লিডিং, mucus discharge, prolapse, pain which is occurs only on prolapse, ঠিক আছে। তার মানে painless rectal bleeding is a common cause of, is the commonest symptom of hemorrhoids, symptomatic hemorrhoids। একে লোকে পাইলসও বলে, ঠিক আছে। symptomatic হচ্ছে painless rectal bleeding। Usually the blood and stool are not mixed. There is a flash in the pan before or after defecation, and in severe cases the patient may complain of blood staining of his or her underwear. Clear? But without any pain. আর কি, কুশনগুলো যখন হাইপারট্রফি করছে, বড় হচ্ছে, they may come down at the time of defecation, they may come down, they may not come down। এর উপর বেস করে গ্রেডিং করা হয় অফ হেমারয়েডস। কি কি গ্রেড গুলো? আচ্ছা, আগে এই কথাটা আবার বলেছি, এনি ট্রিটমেন্ট ইজ ডান অনলি ওয়েন দে আর সিম্পটোম্যাটিক। নেক্সট, ফার্স্ট ডিগ্রি, দেয়ার ইজ অনলি ব্লিড বাট নো প্রোল্যাপস, মানে পেশেন্ট কিছু নেমে আসছে বলবে না। সেকেন্ড ডিগ্রি, প্রোল্যাপস হচ্ছে ডিউরিং ডিফিকেশন, কিন্তু আপনিই ঢুকে যাচ্ছে, পেশেন্টকে কষ্ট করে কিছু ঢোকাতে হচ্ছে না। থার্ড ডিগ্রি হচ্ছে ডিউরিং ডিফিকেশন কিছু বেরিয়ে আসছে,
কিন্তু পেশেন্টের ওটা নিজে থেকে ঢুকছে না, পেশেন্টকে নিজে থেকে আঙুল দিয়ে ঢোকাতে হচ্ছে। 4 ডিগ্রি হচ্ছে, পেশেন্ট ঢোকাতেও পারছে না, 4টে ডিগ্রি। এবার এক্সেসিভ স্ট্রেনিং, ইনক্রিজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার and heart stool increase the venous engorgement of the hemorrhoidal plexuses. That may lead to, তার মানে এবার তুই চিন্তা কর, যখন একটা পেশেন্ট এলো ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, এই ব্লিডিং কমপ্লিকেশন নিয়ে, এক্সেসিভ স্ট্রেনিং এগুলো রয়েছে, হার্ট স্টুল, তাহলে আমার ট্রিটমেন্টে তুই দেখ, এর থেকে আমি ট্রিটমেন্টটা কি করবো বার করে ফেলতে পারছি। ভালো করে চিন্তা কর, এক্সেসিভ স্ট্রেনিং ফ্যাক্টরটাকে রিমুভ করার চেষ্টা করব, তার মানে হার্ট স্টুলটা কমাবার চেষ্টা করব, স্টুল সফটনার দেবো। নেক্সট আমি কি করতে পারি, আমি যদি ব্লিডিংটাকে বন্ধ করার জন্য ব্লাড ভেসেলগুলোকে স্ক্লেরোজ করে দিতে পারি, তাহলে ব্লিডিংটা কমতে পারে। তার মানে আমি স্ক্লেরোজেন্ট ইঞ্জেকশন দিতে পারি, লাইক সোডিয়াম টেট্রাডেকাইল সালফেট, লাইক পলিডোকানল, ফার্মাকোলজিতে পড়ে এসেছিস, স্ক্লেরোজেন্ট সাবস্টেন্স। এটা যদি আমি ইনজেক্ট করে দিতে পারি তাহলে আমার ওটা কমতে পারে। ক্লিয়ার? আর্লি স্টেজে, লেট স্টেজে যখন প্রোল্যাপস হচ্ছে তখন তো আমাকে কিছু অপারেটিভ ইন্টারভেনশনের কথা ভাবতে হবে, বা প্রোল্যাপস টিস্যুকে ছোট করার কথা ভাবতে হবে। Am I clear? আচ্ছা, নেক্সট, external hemorrhoids are located distal to the dentate line, covered with anoderm, and they are extremely painful when infected. ঠিক আছে? এখান থেকে একটা কথা আছে, তার নাম prolapsed thrombosed piles. What is it? কিছু এক্সটার্নাল পাইলস বাইরে বেরিয়ে এসছে, তার মধ্যে যে ভেনিউল আছে তার মধ্যে থ্রম্বোসিস হয়েছে, that causes severe perianal pain. Don't try to operate now. ঠিক আছে? এই অপারেশনটা করতে গেলে পেশেন্টের ব্যথা খুব একটা রিলিফ হবে না। সেকেন্ড হচ্ছে ওর জন্য ওটা ইডিমেট, ইনফ্লামেশন হয়ে ডিউ টু থ্রম্বোসিস এন্ড অল দোজ থিংস ফুলে থাকে। ইউ মে রিস্ক ইনজুরি টু দ্য স্ফিংক্টার। এটাকে অনেকে বলে 5 to 7 days of self containing pain। 5 থেকে 7 দিনের মধ্যে ফিশারের যেরকম সিস বাথ এন্ড অল আদার ট্রিটমেন্টস হয়, সিস বাথ, অ্যানালজেসিক অ্যান্ড ল্যাক্সেটিভ। আচ্ছা, ফিশার এই কথাটা বলতে ভুলে গেছি, ল্যাক্সেটিভ, স্টুল সফটনার দিতে হবে, ডায়েটারি মডিফিকেশন, এটাও বলতে ভুলে গেছি, এই দুটো করতে হবে। ঠিক আছে? যেটা এখানে এসে বলা শুরু করেছি, সেই সেম জিনিসটা যদি আমি প্রোল্যাপস থ্রম্বোস স্পাইনে পাইলসে করি বা প্রোল্যাপস থ্রম্বোস এক্সটার্নাল হেমারয়েডসে করি, পেশেন্ট গেটস রিলিফড 5 থেকে 7 দিন পরে। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে স্কিন ট্যাগ ইজ রিডান্ডেন্ট ফাইব্রোটিক স্কিন এট দ্য অ্যানাল ভার্জ। এরপর নেক্সট, আর ইন্টারনাল হেমারয়েডস আর প্রক্সিমাল টু দ্য ডেন্টেট লাইন। এবার একরকম হেমারয়েডস আছে which are both above and below the dentate line occupy করে থাকে, একে বলে internal external hemorrhoids। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স বলেছি, রেয়ারলি বিকাম পেইনফুল। নেক্সট, একই কথাগুলো বলা হয়ে গেছে। আর পোস্টপার্টাম হেমারয়েডস অনেক সময় হয় ডিউ টু ফ্রম স্ট্রেনিং ডিউরিং লেবার which leads to edema, thrombosis and or strangulation। যার অলরেডি আছে, হেমোরয়েডাল কুশনগুলো রয়েছে, সেগুলো স্ট্রেন লেবারের পর হতে পারে। নেক্সট, পোর্টাল হাইপারটেনশন হ্যাজ নো রিলেশন উইথ সিম্পটোম্যাটিক হেমোরয়েড, সিম্পটোম্যাটিক হেমোরয়েডস। আগেকার দিনে ভাবা হতো পোর্টাল হাইপারটেনশন থাকলে বেসিক্যালি রেকটাল ভ্যারিক্স আর হেমোরয়েডসকে এক বলা হতো। নাও ইট ইজ ওয়েল এস্টাবলিশড যে রেকটাল ভ্যারিক্স, যেটা প্রথমেই বলছিলাম, আর হেমোরয়েডস, ব্লিডিং হেমোরয়েডস আর অ্যাকচুয়ালি টু সেপারেট এন্টিটিস, এবং দে হ্যাভ টু বি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েটেড। কেন? সার্জিক্যাল ইন্টারভেনশন is often needed in bleeding hemorrhoids, but surgical intervention in portal rectal varices can be fatal। কেন? আনকন্ট্রোলেবল ব্লিডিং হতে পারে, ম্যাসিভ, ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ব্লিডিং হতে পারে। ইউ মে ইনডিড লুজ দ্য পেশেন্ট। দেন হাউ portal rectal varices are treated? Simple thing, treat the portal hypertension
If you can reduce it, this will automatically disappear বা regress. হচ্ছে না, portal hypertension in itself is difficult to treat, plus এখান থেকে severe bleeding হচ্ছে, তখন বাধ্য হয়ে কিছু করতে হবে, do the bare minimum. Clear? Bleeder vessel কে ligate করার চেষ্টা হতে পারে, but still that is the last option, never the first option. তার মানে bleeding hemorrhoids has to be differentiated from rectal varices. Clear? আর যার rectal varices আছে তার যদি concomitant bleeding hemorrhoids থাকে, hemorrhoidectomy should be avoided. Should be avoided because of potential fatal hemorrhage. Clear? মনে থাকবে? কিরে, আজকেও প্রচুর নতুন নতুন মুখ দেখছি, আজকেও বেশ কিছু নতুন মুখ দেখছি। হ্যাঁ, না বেড়েছে বলতে পারি না, কিন্তু নতুন মুখ দেখছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, মেডিকেল ট্রিটমেন্ট ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডস কি কি? Dietary fiber, stool softener, increased fluid intake, avoidance of straining, improved hygiene to contain perianal pruritus. These are the medical management. এর সঙ্গে অনেক রকম ওষুধ পাওয়া যায় যেগুলো বলে ওই জায়গায় গিয়ে ট্রেডনেম ডোবেসিল বলে একটা পাওয়া যায়, ভেনাসমিন জাতীয় পাওয়া যায় যেগুলো বলে ব্লিডিং কমায়, বাট এফিকাসি ইজ ডাউটফুল। নেক্সট হচ্ছে রাবার ব্যান্ড লাইগেশন, যে প্রোল্যাপস হচ্ছে, প্রোল্যাপস এটা তার বেসে গিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে লাইগেট করে দাও, ইসকেমিক নেক্রোসিস অফ দ্য প্রোল্যাপসড মিউকোসা হবে, আস্তে আস্তে ওটা ঝরে পড়বে। এবার ঝরে পড়ার সময় যখন স্লাফ আউট করছে তখন একটা ব্লিডিং হতে পারে। ক্লিয়ার? যখন স্লাফ করছে, and that bleeding is usually self-controlling, but in certain cases that bleeding may need to be stopped by ligating the feeder vessel. Clear? Rubber band. Next, infrared photocoagulation. তারপর স্ক্লেরোথেরাপি বলেছি, সোডিয়াম টেট্রাডেকাইল সালফেট আর পলিডোকানল। Beware, medical management and sclerotherapy is useful only in first and second degree বা early second degree. Clear? Third degree বা fourth degree তে medical management বা sclerotherapy কোনো রোল নেই। Clear? এরপর হচ্ছে hemorrhoidectomy. It can be open, closed, stapled, Doppler guided hemorrhoidal artery ligation or laser ablation. These are the treatment options. এবার তাহলে আমার প্রবলেমগুলো কি কি হতে পারে এই অপারেশনের কমপ্লিকেশন? পাশেই স্ফিংটার কমপ্লেক্স, স্ফিংটার ইনজুরি হতে পারে। স্ফিংটার ইনজুরি হলে ইনকন্টিনেন্স, ভেরি স্যাড কেস। থার্ড হচ্ছে নেক্সট অ্যানাল স্টেনোসিস হতে পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে, সেকেন্ডারি হেমারেজ। হোয়াট ইজ সেকেন্ডারি হেমারেজ? পড়ানো হয়েছে হেমারেজ এন্ড ব্লাড ট্রান্সফিউশন, আমি পড়িয়েছি, তোরা তখন ফার্স্ট এমবি সবে শেষ করেছিলি, তখন 5-7 জন করে আসতো ক্লাসে। What is secondary hemorrhage? 7 to 10 days after surgery because of the infection of that area সেখান থেকে স্লাফ করে ব্লিডিং হয়। ক্লিয়ার? সেকেন্ডারি হেমারেজ হতে পারে, অ্যানাল স্টেনোসিস হতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে অ্যানোরেক্টাল সেপসিস। আচ্ছা, তাহলে হেমারাইডস মোটামুটি শেষ। এবার হচ্ছে অ্যানোরেক্টাল সেপসিস। কি কি হতে পারে? আমার দেখ ভালো করে, ছবিটা ছোট হয়ে গেছে না রে? কোথায় রে লালবাতি? দেখ ফার্স্টে এটা হচ্ছে পেলভি রেক্টাল স্পেস, আর এইটা হচ্ছে তোর লিভেটার অ্যানাই তার উপরে। বি হচ্ছে ইস্কিও রেক্টাল স্পেস, লিভেটার অ্যানাইয়ের নিচে। সি হচ্ছে পেরিয়ানাল আর সুপারফিশিয়াল, কোথায় গেল সি? এই যে পেরিয়ানাল রিজিয়ন, অ্যানাসের চারপাশে সফট টিস্যু। ঠিক আছে?
ডি হচ্ছে মার্জিনাল অর মিউকোকিউটেনিয়াস স্পেস, এই যে এটা, এখানে মিউকাস মেমব্রেন থাকবে, তার পাশে মিউকোকিউটেনিয়াস স্পেস। ই হচ্ছে সাবমিউকাস স্পেস, এই যে মিউকোসা আর লঙ্গিটিউডিনাল মাসলের মাঝখানে, এই সার্কুলার মাসলের মাঝখানে, ঠিক আছে। আর এফ হচ্ছে অ্যানোরেক্টাল আর ইন্টারমাসকুলার, এই যে দুটো মাসল লঙ্গিটিউডিনাল সার্কুলার মাসলের মাঝখানে, এই হচ্ছে একটা স্পেস, ইন্টারস্পেস স্পেস বলছিলাম কিছুক্ষণ আগে। These are the potential spaces of collection of pus. এবার কি হচ্ছে, তুই যত উপরে যাবি তত ডিপ সিটেড পাস, ব্যথা থাকবে কিন্তু বাইরে থেকে বাল্জটা তত কম বোঝা যাবে। আর যত নিচে নামবি তত বাল্জটা বেটার বোঝা যাবে। থার্ড হচ্ছে এখানে লিভেটার অ্যানাই থাকার জন্য এই পাসটা ইজ কন্টেইন, ব্যথাটা প্রচন্ড হবে। আর ফোর্থ হচ্ছে এইখানে কোনো বালজি দেখতে পাবি না, তুই সাবমিউকাস স্পেসে গিয়ে পাসটা কালেক্ট করে। পেশেন্ট উইল কমপ্লেন অফ সিভিয়ার পেন, বাইরে কোনো বাল্জ নেই, তুই পিয়ার করলে একটা বাল্জ বুঝতে পারবি। বাট বিলিভ মি, ডিউরিং পেরিয়ানাল পেন performing a PR examination is very difficult. Is very difficult. Clear? So the patient may need examination under anesthesia. Clear? Next. ওই জিনিসটারই সাইড আরেকটা পিকচার, একইভাবে প্রত্যেকটা জিনিস দেখানো আছে। ক্লিয়ার? নতুন করে কিছু বলার নেই, যা যা বলেছি ওখানে। অ্যানাল গ্ল্যান্ডের সময় কি বলেছি? Almost all anorectal sepsis originate by infection of the anal glands. বলেছি সেই গ্ল্যান্ড থেকেই পাস বেরিয়ে এইখানে আমার গ্ল্যান্ড গুলো আছে, এখান থেকে পাস বেরিয়ে এখানে যেতে পারে, এখানে আসতে পারে, সাবমিউকাস স্পেসে থাকতে পারে, এখানে আসতে পারে, তাই তো? এবার তাহলে ক্লিনিক্যাল ফিচার্স অলরেডি ব্যথা বলে দিয়েছি, সোয়েলিং বলে দিয়েছি, আর কনস্টিটিউশনাল সিমটমস। তোদের বারবার বলি ইনফ্লামেশন কেন ইম্পর্টেন্ট। ইনফ্লামেশন ফিচারগুলো মনে কর, ক্যালর, রুবট, ডলার, টিউমার। ক্যালর মানে টেম্পারেচার, জ্বর আসতে পারে। ক্লিয়ার? নেক্সট, এই যে পাস ধর এই যে গ্ল্যান্ডে হয়েছিল, পাসটা এখান দিয়ে এসে ক্যানালে ওপেন করতে পারে, এখান দিয়ে স্প্রেড করতে পারে, এখানে এসে এখান দিয়ে স্প্রেড করতে পারে, এই স্প্রেড করতে পারে, থ্রু দ্য স্ফিংক্টার স্প্রেড করতে পারে, এখানে ইস্কিওরেক্টাল অ্যাবসেস গিয়ে স্প্রেড করতে পারে। ঠিক আছে? ওর যেদিকে খুশি ও ফেটে বেরিয়ে যাবে, তুই ওকে বেশি বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। ট্রিটমেন্ট, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ইউ হ্যাভ টু ড্রেন দ্য পাস। সোজা জিনিস, অপারেশন করতেই হবে। এনি প্রবলেম? নেক্সট, ফিস্চুলা ইন অ্যানো, অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত বাজে রোগ। রেকারেন্স রেট ইজ কোয়াইট হাই, অ্যারাউন্ড 10 to 12%। ঠিক আছে? ফিস্চুলা ইন অ্যানো এর অজস্র ক্লাসিফিকেশন আছে, বেশি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, পরে বলছি। কি কি হতে পারে? একটা এক্সটার্নাল ওপেনিং আছে, আর একটা ইন্টারনাল ওপেনিং আছে উইদিন দ্য অ্যানাল ক্যানাল or within the rectum, communicating একটা ট্র্যাক্ট আছে। This is fistula in ano. একটা এক্সটার্নাল ওপেনিং আছে, আর অ্যানাল ক্যানালের ভেতর একটা ওপেনিং আছে, and they are communicated by a tract which is lined by granulation tissue. This is fistula in ano. ক্লাসিফিকেশন অনেক ভাবে করা হয়েছে, কেউ বলে হাই, কেউ বলে লো। হোয়াট ইজ হাই, হোয়াট ইজ লো? যত উপরে যাবে ইন দ্য ইন্টারনাল ওপেনিং, যত উপরে উঠবে তত হাই, ইন্টারনাল ওপেনিং যত নিচে হবে তত লো। ক্লিয়ার? এটা গেল একটা। হাই স্ফিংক্টার গুলোর প্রবলেম কি? হাই ফিস্চুলা গুলোর প্রবলেমটা হচ্ছে, হাই ফিস্চুলা যদি আমাকে অপারেশন করতে হয়, আমাকে অনেক জায়গা অনেকটা ওপরে যেতে হয়, তার জন্য অনেক সময় মাল্টি স্টেজ অপারেশন লাগে। সেকেন্ড হচ্ছে আমাকে অনেক সময় আগে প্রক্সিমাল ডাইভারশন কোলোস্টমি করে দিয়ে করতে হতে পারে। দ্যাট মে বিকাম এ 3-stage সার্জারি। প্রথমে কোলোস্টমি, ফলোড বাই ট্রিটমেন্ট অফ দ্য স্ফিংক্টার, তারপর লাস্ট একটাকে দুটো স্টেজে ট্রিটমেন্ট অফ দ্য স্ফিংক্টার, লাস্ট রিভার্সাল অফ কোলোস্টমি। দিজ আর দ্য পোটেনশিয়াল পিটফলস। তবে অত হাই ফিস্চুলা
is actually not fistula in ano, that is actually rectal fistula. Actually rectal fistula. Low down এই প্রবলেম গুলো কম রিলেটিভলি। এবার হচ্ছে নেক্সট, আচ্ছা আরো কয়েকটা জিনিস আগের কথা, মেজরিটি আর নন স্পেসিফিক ইডিওপ্যাথিক, বাট ওই যে তোকে ফিশারের সময় অনেকগুলো কারণ বললাম, সেই কারণগুলো কিছুটা মুখস্থ রেখে দিই, সেখানেও হতে পারে ক্রনস ডিজিজ, টিবি, এলজিভি, অ্যাক্টিনোমাইকোসিস, ফরেন বডি ম্যালিগন্যান্সি, তাতেও ফিস্টুলা ইন অ্যানো হতে পারে। ক্লিয়ার? নেক্সট, এবার আমি কি বললাম, ট্র্যাক দিয়ে কানেক্টেড, দিস ইজ দ্য পিটফল। ট্র্যাক্টের ব্রাঞ্চিং থাকতে পারে, একাধিক এক্সটার্নাল ওপেনিং থাকতে পারে, দুটোই সম্ভব। ঠিক আছে, ব্রাঞ্চ ট্র্যাক্ট হয়ে একাধিক এক্সটার্নাল ওপেনিং হতে পারে, একাধিক ইন্টারনাল ওপেনিংও হতে পারে, বাট দ্যাট ইজ রিলেটিভলি রেয়ার। ক্লিয়ার? আচ্ছা, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? ইন্টারমিটেন্ট, এই পুরুলেন্টের মাঝখানে আমি আর গ্যাপ দিতে ভুলে গেছি, টাইপও হয়ে গেছে। ইন্টারমিটেন্টের আর পুরুলেন্টের মাঝখানে গ্যাপ দিতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে টাইপ করতে গিয়ে। ডিসচার্জ অ্যান্ড পেন, ডিসচার্জ মে বি ব্লাড স্টেন্ড, বইতে লেখা ছিল ব্লাডি, আমার মনে হলো ব্লাডি একটা গালাগালি, তাই ব্লাডি না করে ব্লাড স্টেন্ড বল, তাই তো? প্যাসেজ অফ লেটাস অর ফিসেস from the external opening suggests a rectal rather than anal internal opening. Next, এই হচ্ছে ক্লাসিফিকেশন। এইটা হচ্ছে টাইপ 1 which is intersphincteric, এটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার, এক্সটার্নাল স্ফিংক্টার মাঝখান দিয়ে আসছে। ঠিক আছে, this is type 1 বা intersphincteric. This is type 2 বা transsphincteric, দুটো স্ফিংক্টারের মাঝখান দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? টাইপ 3 হচ্ছে এটা, which is suprasphincteric, স্ফিংক্টারের ওপর থেকে আসছে। আর ডি হচ্ছে এক্সট্রা স্ফিংক্টারিক, স্ফিংক্টারের মানে স্ফিংক্টার গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু স্ফিংক্টারকে ইনভলভ না করে ওপর দিয়ে নেমে আসছে। এই দুটো হচ্ছে পোটেনশিয়ালি ডিফিকাল্ট টু ট্রিট। এটা মানে বুঝতে পারছি এটা হাই, সুপ্রাস্ফিংক্টারিক মানে হাই হয়ে গেল, তাই তো? নেক্সট, গুডসলস রুল বলে একটা রুল আছে, রুলটা ভারী মজার। আমি যদি পেশেন্টকে শুইয়ে এরকম একটা ট্রান্সভার্স লাইন টানি অ্যানাল ক্যানালের মাঝখান দিয়ে, আর এটা অ্যান্টিরিয়ার এটা পোস্টেরিয়ার হয়, অ্যান্টিরিয়াল ওপেনিং যে ফিস্টুলার, they follow a short radial tract can open anywhere in the circumference. ঠিক আছে, কিন্তু এক্সটার্নাল ওপেনিং যদি পোস্টেরিয়ার হয়, they follow a curvilinear curved tract and open midline posteriorly. ঠিক আছে, এর এক্সেপশনটা কখন হবে? যদি কোনো অ্যান্টেরিয়ার ফিস্টুলা বা পোস্টেরিয়র ফিস্টুলা, অ্যান্টেরিয়ার ফিস্টুলা যদি থাকে মোর দ্যান 3 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যানাল মার্জিন, সেক্ষেত্রে অ্যান্টেরিয়ার ফিস্টুলা হলো, অ্যান্টেরিয়ার ওপেনিং যদি এক্সটার্নাল ওপেনিং অ্যান্টেরিয়ার হলো, দে ফলো এ কার্ভ লাইন অ্যান্ড ওপেন মিড লাইন পোস্টেরিয়রলি। ক্লিয়ার? বুঝতে পারলি? বলতো কি বুঝলি, বল। আমি শুনলে হবে না, সবাইকে শুনতে হবে। কি বুঝলি? কিছুই তো বুঝলি না। কি বুঝলি বল, তুই বল। হ্যাঁ, প্রথম থেকে হোয়াট ইজ অ্যান্টেরিয়ার, অ্যান্টেরিয়ার কিসের ভিত্তিতে আমি অ্যান্টেরিয়ার ওপেনিং বলছি? আই এম ড্রয়িং এ ট্রান্সভার্স লাইন থ্রু দ্য মিডল অফ দ্য অ্যানাল ক্যানাল। এর অ্যান্টেরিয়ারলি যদি ফিস্টুলার ওপেনিং হয়, দে ফলো এ শর্ট স্ট্রেট ট্র্যাক্ট অ্যান্ড ওপেন ইনটু দ্য অ্যানাল ক্যানাল। যদি পোস্টেরিয়র ওপেনিং হয়, দে ফলো এ কার্ভ ট্র্যাক্ট অ্যান্ড ওপেন ইন মিডলাইন পোস্টেরিয়রলি। ব্যতিক্রম কি? ইফ ইট ইজ মোর দ্যান 3 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যানাল অরিফিস, তাহলেও অ্যান্টেরিয়র ট্র্যাক্ট ফর্ম এ কার্ভ ট্র্যাক্ট অ্যান্ড ওপেন মিডলাইন পোস্টেরিয়রলি। ক্লিয়ার? এটা হচ্ছে গুডসলস রুল। আচ্ছা, নেক্সট কি কি ইনভেস্টিগেশন করতে পারি? ফিস্টুলোগ্রাম করতে পারি, আগেকার দিনে হতো ফিস্টুলার মধ্যে দিয়ে ডাই পুশ করে হতো, এখন অবসলিট, এখন এমআরআই করা হয়। That delineates the tract much better way. ঠিক আছে, তার এক্সরেতে আমি মিউকোসা স্ফিংক্টার গুলো বুঝতে পারবো না, এমআরআইতে স্ফিংক্টার গুলো বুঝতে পারবো। তাহলে বুঝতে না পারলে বল, বুঝেছি বুঝেছি ভান করে বসে থেকে লাভ আছে?
আগেরটা তোকে তো জিজ্ঞেস কর কি বুঝলি বল, তুই বললি না, তাহলে হয় তুই বুঝিসনি। তো বুঝতে না বললে স্পিক আউট, স্পিক আউট। সেটা বুদ্ধিস্ট ভাববে নিয়ে বসে থেকে তো লাভ নেই, বিরাট বুদ্ধিজীবী হয়ে তো লাভ নেই। লাভ আছে? রাগ করলি নাকি রে? নেক্সট অপারেশন কি? ফিস্চুলোটমি, ফিস্চুলার ট্র্যাক্ট ইজ laid open. Fistulectomy, entire tract is open, clean, excised. এছাড়া সেটনস আর অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপস। সেটনস, সরি বস, মোবাইল ইউজ করতে হলে গো আউট। This is disgusting. This is disgusting. I just don't like it. তোর মোবাইলের কাছে থাকতে গো আউট। আমি কাউকে ধরে রাখি না, কাউকে ধরে রাখি না। If I can keep my mobile there, you can also keep your mobile. আর হচ্ছে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপস, ঠিক আছে? দিস আর দ্য ট্রিটমেন্ট। এই কটা জিনিস মনে রাখতে পারলে যথেষ্ট। নেক্সট আর কি ওদের কিছু থাকার কথা নয়, নেই। এবার তাহলে পেশেন্ট তো তোর কাছে তিনটে জিনিস নিয়ে আসবে, আমাকে একটা বসার জায়গা দে এখানে। তিনটে জিনিস নিয়ে তোর কাছে আসতে পারে পেশেন্ট। এবার তো এতগুলো জিনিসের পর আলটিমেটলি পেশেন্টের সাথে বলবে না ডাক্তারবাবু আমার হেমারয়েড আছে, পেশেন্টের সাথে বলবে না ডাক্তারবাবু আমার ফিশার আছে, পেশেন্টের সাথে বলবে না ডাক্তারবাবু আমার ফিস্চুলা আছে, কেউ বলে না। তাহলে পেশেন্ট কাছে তোর কাছে আসবে উইথ চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন কি কি হতে পারে? চিফ কমপ্লেন হতে পারে নাম্বার 1 ব্লিডিং পার রেক্টাম, নাম্বার 2 হচ্ছে পেরিঅ্যানাল পেন, নাম্বার 3 হচ্ছে ডিসচার্জ ফ্রম দ্য পেরিঅ্যানাল রিজিয়ন। এই তিনটে জিনিস নিয়ে পেশেন্ট আসতে পারে। এবার দেখ তিনটে কন্ডিশন আমি বললাম যেখানে পেরিঅ্যানাল পেন হতে পারে। কি কি? একটা হচ্ছে অ্যাকিউট ফিশার বা অ্যাকিউট অন এক্সেসিভ ফিশার ক্রনিক ফিশার বা পারসিস্টেন্ট ক্রনিক ফিশার। একটা হচ্ছে প্রোল্যাপসড থ্রম্বোসড পাইলস মানে প্রোল্যাপসড থ্রম্বোসড এক্সটার্নাল হেমারয়েডস, আর একটা হচ্ছে পেরিঅ্যানাল অ্যাবসেস। ক্লিয়ার? এই তো তিনটে কন্ডিশন, এর বাইরে তো আর পেন হচ্ছে না। তাহলে তুই সিম্পল একবার দেখতেই তুই বুঝতে পারবি কি নিয়ে এসছে। পেরিঅ্যানাল যদি তুই দেখতে যাস, জাস্ট এইভাবে ফাঁক করলে, ছবিতে দেখালাম ফাঁক করছে, ফিশারের ঘাটা দেখা যাচ্ছে। ইফ দেয়ার ইজ এ বাল্জ লাইকলি টু বি অ্যাবসেস, ও পেশেন্ট ওটা ডাক্তার দপদপ করছে, থ্রবিং পেন। থার্ড, তুই প্রোল্যাপস থ্রম্বোসড পাইলস চোখে দেখতে পাবি। সিম্পল ইন্সপেকশন ইজ সাফিসিয়েন্ট টু ডায়াগনোজ দ্য কজ। কখন ডিফিকাল্ট হতে পারে? If it is a supralevator abscess or it is a submucous abscess which is bulging into the rectum but without external bulge. In those cases you may need to investigate, particularly supralevator abscess এ একটা সিটি বা এমআরআই এর কথা ভাবা যেতে পারে যখন আমি আউটসাইড কিছু পাচ্ছি না। আর সাবমিউকাস অ্যাবসেস এর ক্ষেত্রে অফেন এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া ইজ হেল্পফুল। বা খুব সফটলি যদি একটা পিআর করা যায়, তুমি একটা সাবমিউকোজাল রিজিয়ন একটা বাল্জ পাবে, সগি বাল্জ পাবে। ক্লিয়ার? পেশেন্ট আবার ব্লিডিং নিয়ে আসতে পারে। কমনে 60 to 70% of all bleeding per rectum is due to these causes: piles, fissure, fistula, মানে হেমারয়েড, ফিশার, ফিস্চুলা। রেস্ট আর কজেস অ্যাবাভ, ওপর থেকে। সোজা কথা মনে রাখবে, এই আঙুল এর মধ্যে থেকে 60 to 70% ব্লিডিং হয়, কিন্তু মাথায় রাখতে হবে এই আঙুলের মধ্যে থেকে যে ব্লিডিং গুলো হচ্ছে দে আর সেলডম ফেটাল, তো উপরের ব্লিডিং ক্যান বি ফেটাল। ক্লিয়ার? তাহলে এবার হিস্ট্রিটা নাও। ব্লিডিং, whether bleeding is associated with pain, hemorrhoid unlikely. Next, bleeding কি পায়খানার শেষে এক ফোঁটা on the stool with pain and hard stool, likely diagnosis anal fissure. Bleeding top top করে পড়ছে like a splash in the pan, likely bleeding cause hemorrhoids. Our rectum and stool and bleeding mixed with each other likely cause rectal growth, anorectal malignancy বা colorectal malignancy. Whatever be the cause, always exclude
causes from above. So, if needed, order a colonoscopy. Clear? এবার perianal discharge, একটা pilonidal sinus হতে পারে, perianal sinus বা fistula হতে পারে। Clinical examination করে দেখো, pilonidal sinus হলে একটু দূরে হবে, just near the anal cleft থাকবে। Clear?